সুনির্দিষ্ট প্রতিকার আইন, দ্য এসআর অ্যাক্ট 1877, 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন মূলত দেওয়ানি আইনের সাথে সম্পর্কযুক্ত। এই এসআর অ্যাক্ট, দ্য এসআর অ্যাক্ট 1877, 1877 সালের এই সুনির্দিষ্ট প্রতিকার আইন, যা প্রণয়ন করা হয় 7ই ফেব্রুয়ারি 1877 and came into force or commencement 1st May 1877, অর্থাৎ 1877 সালের 7ই ফেব্রুয়ারি এই আইনটি প্রণীত হয় এবং ওই একই বছর 1877 সালের 7ই ফেব্রুয়ারি এই আইনটি প্রণীত হয় এবং ওই একই বছর 1877 সালের 1 মে তারিখে এটা আইনে পরিণত হয় এবং কার্যকারিতা শুরু হয়। Came into force or commencement or enacted 1st May 1877। এই আইনটির প্রকৃতি হচ্ছে তত্ত্বগত আইন। এটা দেওয়ানি কার্যবিধির সাথে সম্পর্কযুক্ত। এসআর অ্যাক্ট is related to the Code of Civil Procedure 1908। এটা 1908 সালের দেওয়ানি কার্যবিধির সাথে সম্পর্কযুক্ত। দেওয়ানি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন, যদিও এখানে তত্ত্বগত আইনের সংমিশ্রণ রয়েছে, কিন্তু এসআর অ্যাক্ট পুরোপুরি এটা তত্ত্বগত আইন, এটা স্বয়ংসম্পূর্ণ আইন, সম্পর্কযুক্ত দেওয়ানি কার্যবিধির সঙ্গে। 1908 সালের যে দেওয়ানি কার্যবিধি, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908, which came into force 1909 1st January। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908 সালের আইন এবং এটা 1909 সালের 1 জানুয়ারিতে কার্যকারিতা শুরু হয়। এই আইনের সাথেই সম্পর্কযুক্ত হচ্ছে আমাদের এই এসআর অ্যাক্ট, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, যার কার্যকারিতা শুরু হয় 1st মে 1877 সালে এবং প্রণীত হয় 7ই ফেব্রুয়ারি 1877 সালে। অর্থাৎ এই আইনটি প্রণীত হয় 1877 সালের 7ই ফেব্রুয়ারি এবং আইনে কার্যকর হয় 1877 সালের 1 মে তারিখে। এই আইনটি তত্ত্বগত আইন, দ্যাটস মিনস সাবস্ট্যান্টিভ ল। There are two kinds of laws. One is procedural law, other is substantive law. আমরা সাধারণত বার কাউন্সিল পরীক্ষায় 7টি যে বিষয় বা সাবজেক্ট আছে, যে বিষয় আছে, সেখানে বার কাউন্সিল অধ্যাদেশটা বাদ দিলে এখানে 6টি অধ্যাদেশ, 6টি সাবজেক্ট থাকে। এই 6টি সাবজেক্টের মধ্যে দুটোই হচ্ছে তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিভ ল। একটা হচ্ছে দ্য পেনাল কোড 1860, অর্থাৎ 1860 সালের যে দণ্ডবিধি আইন, এবং 1877 সালের এই এসআর অ্যাক্ট বা এখানে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট
যার বাংলা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। এখন প্রশ্ন জাগে, সুনির্দিষ্ট প্রতিকার আইন আসলে কি? এই টার্মের ভিতরেই একটা কথা লুকায়িত আছে, সুনির্দিষ্ট প্রতিকার। অর্থাৎ যে যা চায় তাই যদি সে পায়, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। অর্থাৎ আমি যা দাবি করি তা যদি আমাকে কোর্ট দিয়ে থাকে বা দেয়, সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার। কিন্তু আমি যা চাই তা যদি না পাই, তাহলে সেটা সুনির্দিষ্ট প্রতিকারের আওতায় পড়বে না। অনেক সময় দেখা যায় যে এখানে কম্পেনসেশন দেওয়া হয়, এখানে কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়, সেটা কিন্তু এই স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আওতাধীন হলেও এটা কিন্তু পুরোপুরি স্পেসিফিক রিলিফ নয়, সুনির্দিষ্ট প্রতিকার নয়। সুনির্দিষ্ট প্রতিকার বলতে আমরা যদি যেটা আমি চাই, দাবি করি, সেইটা যদি আমি পেয়ে যাই, কিংবা যার যা করা দরকার ছিল তাকে দিয়ে যদি সেই কাজটা আদালত করাতে পারেন, সেটি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। কিন্তু এর ব্যত্যয় ঘটলে সেটা সুনির্দিষ্ট প্রতিকার আইন মূলত হয় না, প্রতিকার হয় না। সুতরাং সুনির্দিষ্ট প্রতিকার মানেই যে যে যা চায় তাই যে সবসময় পায়, তাও কিন্তু না। কারণ অনেক সময় যে যা চায় তার পরিবর্তে ভিন্ন কিছু হতে পারে, এটা বিবেচনা প্রসূত। যেহেতু এই আইনটির অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে বিচারকের প্রজ্ঞার উপর নির্ভর করে, এ কারণেই এই আইনটিকে ইকুইটি লয়ের যে আসছে, অর্থাৎ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, দ্যাট মিনস এসআর অ্যাক্ট ইজ অরিজিনেটেড ফ্রম ইকুইটি ল। এখানে ইকুইটি ল থেকে বা ন্যায়পরায়ণ আইন থেকে আমাদের এই এসআর অ্যাক্টটা উদ্ভূত বলে আমরা জানি। সুতরাং ইকুইটি লয়ের সাথে বা ন্যায়পরায়ণ আইনের সাথে এটা সম্পর্কযুক্ত। সুতরাং অনেক ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া না দেওয়া, এটা অনেকটা নির্ভর করে জাজের চিন্তা চেতনা এবং তার পারিপার্শ্বিকতার উপরে। আমরা এখানে যে এসআর অ্যাক্ট নিয়ে আলোচনা করছি, এর বার কাউন্সিল পরীক্ষার নাম্বার হচ্ছে 10 মার্কস। এখানে এর ধারা আছে 57টি, অর্থাৎ সেকশনস 57। যেহেতু 57টি ধারা, এর ব্যাপকতা অনেক। এটার সঙ্গে দেওয়ানি কার্যের যে মিল রয়েছে, এটা মূলত দেওয়ানি প্রকৃতির আইন। দ্য নেচার অব দ্য এসআর অ্যাক্ট রিলেটেড টু দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। এটা দেওয়ানি প্রকৃতির আইন, এখানে শাস্তির বিধান নাই। এখানে 7 ধারায় বলা হয়েছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 7 ধারায় বলা হয়েছে যে এখানে এটা পেনাল্টি হবে না, এখানে শাস্তি দেওয়া যাবে না। সুতরাং আমাদের এই এসআর অ্যাক্টের মূল কথা যে যদি কোনো দাবিদার তার সেই দাবি মোতাবেক বিচার পেয়ে থাকেন, সেটি হবে এসআর অ্যাক্টের আওতাভুক্ত। এখন এটা উদাহরণ হিসেবে বলা যায়, কারো ঘরে কেউ অধিকার করে নিয়েছে, কোনো কারণে যদি বিচারক মনে করে যে তার এই ঘর ও বাসস্থানের পরিবর্তে তাকে মূল্য দেওয়া হোক, মূল্য দিয়ে পরিশোধ করে দেওয়া হোক, তাহলে সেটা কিন্তু এসআর অ্যাক্টের আওতাভুক্ত হবে না। আমি বাড়িটি চেয়েছি, আমার বাড়িটিই চাই। যদি কাউকে অনুরূপ একটি বাড়ি তৈরি করে দেওয়া হয় সেম
ডিজাইন সেম জায়গার উপরে এবং একই মূল্যের, তাহলে কিন্তু সেটা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট হবে না। আমার যে দাগের জমি, যতটুকু বাড়ি, যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি আমি ফেরত পাই, তাহলে সেটাই হবে আমার স্পেসিফিক রিলিফ অ্যাক্টের আওতাভুক্ত, অর্থাৎ ডিএচআর অ্যাক্টের আওতাভুক্ত। সুতরাং আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে যে যে যা চায় সে যদি তা পায়, যে যা দাবি করে সে যদি যেটা পায়, বা যে যার ক্ষতি করে সেই ক্ষতি যদি সেভাবে পূরণ করা হয় তার চাহিদা মোতাবেক, তাহলে সেইটি হবে এইচআর অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন। এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় 5 ভাবে আমাদের এই প্রতিকার দেওয়ার বিধান আছে। যদি বলা হয় যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কতভাবে আমরা প্রতিকার পেতে পারি, এখানে 5টি উপায়ে আমরা প্রতিকার পেতে পারি। সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট আমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা আইন পেশার ক্ষেত্রে এবং বাস্তব জীবনের ক্ষেত্রেও এর বিবিধ প্রয়োগ রয়েছে। এখানে নিষেধাজ্ঞার মাধ্যমে, এখানে প্রত্যাবর্তনের মাধ্যমে, এখানে হস্তান্তরের মাধ্যমে আমাদের প্রতিকার পেয়ে থাকি। অনেক সময় ক্ষতিপূরণের মাধ্যমেও প্রতিকার পাওয়া যায়। অবশ্য এখানে যে ক্ষেত্রে আংশিক কার্য সম্পন্ন করা সম্ভব, এই আংশিক কার্য সম্পন্ন করেও অনেক সময় প্রতিকার পাওয়া যায়, যেখানে অন্য কোনো উপায় থাকে না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কিছু সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। সেটা হচ্ছে অনেক সময় ক্ষতিপূরণ যদি দেওয়া হয় বা সাব্যস্ত হয় যে তাকে ক্ষতিপূরণ দিতে হবে, সে যদি দেউলিয়া হয়, অর্থাৎ তার যদি ইনসলভেন্ট হয় বা সে যদি এখানে দেউলিয়া হয়ে যায়, ব্যাংকক্রাফট হয়ে যায়, তাহলে তো তার পক্ষে আর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হলো না। সুতরাং কখনো কখনো এই স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কেম ইনটু মিনিংলেস, অর্থাৎ তখন অর্থ বহন করে না। সুতরাং এর সীমাবদ্ধতাও আছে। এই সীমাবদ্ধতার মধ্য থেকেও এইচআর অ্যাক্টের মাধ্যমে আমরা অনেক প্রতিকার পেতে পারি, যা দেওয়ানি আইনের মাধ্যমে আমরা যে নিষেধাজ্ঞা পেয়ে থাকি, এটা মূলত দেওয়ানি আইনের মাধ্যমে এবং দেওয়ানি মামলার আওতায় এইচআর অ্যাক্টের ভিতর দিয়েই আমরা স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা, এখানে পারপিচুয়াল ইনজাংশন, ইন্টারিম ইনজাংশন, বা এখানে টেম্পোরারি ইনজাংশন, ম্যান্ডেটরি ইনজাংশন আমরা পেয়ে থাকি, স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা পেয়ে থাকি। তো এই বিষয় নিয়ে পরবর্তীতে বিশদে আলোচনা করা হবে। প্রাথমিকভাবে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে দ্য এইচআর অ্যাক্ট, ফুল মিনিং দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালে, এবং এই আইনটি প্রণীত হয় 7ই ফেব্রুয়ারি এবং এর কার্যকারিতা শুরু হয় 1877 সালের 1 মে তারিখে। এই তারিখটির এই যে আইনটির এর সোর্স বা উৎস হচ্ছে ইকুইটি ল বা ন্যায়পরায়ণ আইন বা ন্যায়পরায়ণতা। এই ন্যায়পরায়ণ আইন থেকেই, ইংল্যান্ডের যে ইকুইটি ল থেকেই এই আইনের উদ্ভূত, অর্থাৎ বিচারকের প্রজ্ঞা। অনেক সময় আইনের ফ্রেমে বিচার করা যায় না, কখনো কখনো বিচারক তার নিজস্ব প্রজ্ঞা, তার যে ধীশক্তি ব্যবহার করে তিনি অনেক সময় সিদ্ধান্ত দিয়ে থাকেন, ডিসিশন দিয়ে থাকেন। মূলত ইকুইটি লটা সেভাবেই তৈরি। এইচআর অ্যাক্টও এই বিচারকের অনেকটা মুক্ত থাকেন এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য। তিনি কিছু কিছু ক্ষেত্রে আইনের দ্বারা বাধ্য, আর কিছু কিছু ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত
তার ইচ্ছা মতো দিতে পারেন। এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কোন কোন বিষয়ের পরে তিনি বাধ্য দিতে আর কোন কোন বিষয়ের পরে বাধ্য নয়, ব্যাপক আলোচনা আছে। তো যা হোক, তাহলে HR অ্যাক্টের আমরা যে প্রাথমিক আলোচনা সেখানে পেলাম যে এই আইনটি HR মিনস স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এটা 1877 সালের আইন এবং এটা আইনটি প্রণীত হয় 7ই ফেব্রুয়ারি 1877 সালে এবং এটার কার্যকারিতা শুরু হয় ওই একই বছর 1877 সালের 1 মে তারিখে। এখানে ধারার সংখ্যা আছে 57টি এবং এখানে যে পার্ট আছে, এখানে 3টি পার্ট বা তিনটি ডিভিশন আছে, ভাগ আছে এবং এখানে অধ্যায়ের সংখ্যা আছে 10টি, 10 চ্যাপ্টার্স। তাহলে 3টি ভাগ বা পার্ট, 3টি পার্ট এবং অধ্যায় বা চ্যাপ্টার আছে 10টি, ধারা আছে 57টি। এটা 7ই ফেব্রুয়ারি তারিখে 1877 সালে প্রণীত হয় এবং 1 মে 1877 তারিখে এটা কার্যকারিতা শুরু হয়। এটা দেওয়ানি প্রকৃতির আইন, এটা তত্ত্বগত আইন, সাবস্ট্যান্টিভ ল, এবং এটা দেওয়ানি কার্যবিধির সাথে সম্পর্কযুক্ত। তো আমরা এই বিষয়গুলো মনে রাখি, এখান থেকে কিছু প্রশ্ন আমাদের বিভিন্ন সময়ে মুখোমুখি হতে হয়। তো পরবর্তী পর্যায়ে আমরা অন্যান্য সেকশন নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আপনাদের সবার শুভকামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি।